Again, the role of financial system আর ইন্ডিয়ার ফিনান্সিয়াল সিস্টেমের স্ট্রাকচার বলেছি, সেখানে আমি বলেছিলাম যে মনিটারি সেক্টর যেটা শর্ট টার্ম মার্কেট ফিনান্সিয়াল সিস্টেমের আর্থিক ব্যবস্থার যেটা স্বল্পকালীন বাজার, সেই স্বল্পকালীন বাজারের নিয়ন্ত্রক হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই। এবার আজকে আমি আরবিআই এর কার্যকলাপ সম্পর্কে বলবো। হোয়াট আর দ্য ফাংশনস অফ আরবিআই? ওকে, রোল অফ আরবিআই। Actually, ঋণ নিয়ন্ত্রণ, credit control is the primary function of RBI, and you have to learn it vividly. কোশ্চেন আসলে 10 নম্বরের পুরো এরকমও আসতে পারে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি কি বলো। তা সেটা তোমাদের লিখতে হবে তখন। আর ব্যাপারটা হচ্ছে যে এরকমও আসতে পারে যে আরবিআই এর কার্যকলাপ। বলো, ঠিক আছে। আচ্ছা, এবার হোয়াট আর দ্য রুল অফ আরবিআই? এই হচ্ছে আমার পিপিটি। সুপারভাইজার অফ দ্য ফিনান্সিয়াল সিস্টেম, প্রথম যেটা দিয়ে আমরা শুরু করেছি। আর্থিক ব্যবস্থার নিয়ন্ত্রক মাথায়। ব্যাংকার টু গভর্নমেন্ট, ব্যাংকার টু ব্যাংকস অ্যান্ড ব্যাংকার টু গভর্নমেন্ট, ঠিক আছে। মানে বাণিজ্যিক ব্যাংকের ব্যাংকার, আমাদের ব্যাংকার যেমন বাণিজ্যিক ব্যাংক আমাদের হয়ে অন্যকে পেমেন্ট করে, আমাদের হয়ে পেমেন্ট রিসিভ করে, সেরকম গভর্নমেন্টের হয়ে আরবিআই পেমেন্ট রিসিভ করে, পেমেন্ট করে। আরবিআই হচ্ছে গভর্নমেন্টের ব্যাংক আর অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের ব্যাংক, তাদেরকে ধার দেয়, তাদের কাছে তাদের টাকা নেয়। তাহলে বাণিজ্যিক ব্যাংকের ব্যাংক এবং গভর্নমেন্টের সরকারের ব্যাংক। মনিটারি পলিসি, দেশের আর্থিক নীতি নিয়ন্ত্রণ করে। আমাদের মানে যে কোনো দেশেরই মূলত কন্ট্রোল সিস্টেমটাকে টোটাল কন্ট্রোল করে দুটো পলিসি, একটা হচ্ছে মনিটারি পলিসি, একটা হচ্ছে ফিসকাল পলিসি। এবার ফিসকাল পলিসি বলতে সেটা হচ্ছে পুরোটাই গভর্নমেন্টের ট্যাক্স, তারপরে এক্সপেন্ডিচার, কোথায় ভর্তুকি দেবে, কোথায় ভর্তুকি দেবে না, কোথায় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবে, এইটা। আর মনিটারি পলিসি হচ্ছে মানি সাপ্লাই বাড়ানো, রেট অফ ইন্টারেস্ট কমানো বাড়ানো, ট্রেজারি বিল ইস্যু করা, বন্ড কেনা, তারপরে ডিফারেন্সিয়াল রেট অফ ইন্টারেস্ট, বিভিন্ন জায়গায় রেট অফ ইন্টারেস্ট, যেমন ধরো আলু পেঁয়াজের যদি ইয়ে হয়, কী বলে, কালোবাজারি হয়, প্রচুর দাম বেড়ে যায়, সেখানে রিজার্ভ ব্যাঙ্ক আলুর বন্ডে এখন ইন্টারেস্ট রেট হাই করে দিতে পারে, যাতে এটা লোকে বেশি মজুত না করতে পারে। সেই বন্ডের টাকাটা, ঋণটা কম নেবে, বা মার্জিন মানি বাড়িয়ে দিতে পারে। মার্জিন মানি মানে 100 টাকার যদি কেন, তুমি 20 টাকা নিজের থেকে দিতে হয়, ওটাকে বলে মার্জিন। বা 30 টাকা নিজের থেকে দিতে হয়, মানে এটা ঠিক করে আরবিআই, ঠিক আছে, কত টাকা দিতে হবে কোনো জিনিসে, কমোডিটি বন্ডে। ইস্যুয়ার অফ কারেন্সি, দেখবে যত নোট আছে, কয়েনগুলোতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিন্ট থেকে হয়, কোষাগার থেকে হয়, ভারত সরকারের। কিন্তু যত কাগজের নোট আছে টাকা, সেখানে কার সাইন থাকে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর, ঠিক আছে। তাহলে রিজার্ভ ব্যাঙ্ক অ্যাকচুয়ালি কারেন্সি, মুদ্রা, তোমার ইস্যু করে, ঠিক আছে। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট, বৈদেশিক মুদ্রা পরিচালনা। এখন আমাদের দেশে যদি দেখা যায় যে ফরেন এক্সচেঞ্জ, ঠিক আছে, আমাদের ফরেন এক্সচেঞ্জ মানে বিদেশি মুদ্রা, মানে ডলার বেশি ধরো ইম্পোর্ট করে ফেললাম আমরা আমেরিকা থেকে, তা ইম্পোর্ট করলে আমাদের প্রচুর পরিমাণে টাকা ডলারে কনভার্ট হয়ে গেল। এবার সেইখানে যদি একটা এর জন্য একটা ইনস্টেবিলিটি তৈরি হয়, ভারসাম্যের অভাব হয়। ইফ দেয়ার ইজ ইনস্টেবিলিটি ডিউ টু দিস, আরবিআই কারেক্টস দিস ইনস্টেবিলিটি বাই টেকিং ডিফারেন্ট পলিসি মেজার্স। এছাড়া রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কাজটা আছে সেটা হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ, ঋণ নিয়ন্ত্রণ বা ক্রেডিট কন্ট্রোল। ক্রেডিট কন্ট্রোল, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্রেডিট কন্ট্রোল বা ঋণ নিয়ন্ত্রণ করে
হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে যে ঋণ নিয়ন্ত্রণ কিভাবে করে। হুম, ব্যাপারটা এই ঋণ নিয়ন্ত্রণ কিভাবে করে বলতে আমার, আচ্ছা এখানে আমি প্রথমে মেটেরিয়াল গুলো একটু দেখিয়ে দিই। জানি না ক্লাসরুমে জয়েন করেছো থেকে, এই ভিডিওটা অফ করো সৌমিক। এখানে আমি একটা ইবুক শেয়ার করেছি, নেট থেকেই নেওয়ানো, ভালো বই, শর্টে লেখা। হ্যাঁ, ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম, দ্য সিগনিফিকেন্স ডেফিনেশন, আমি আগের দিন যেটা পড়ালাম। পারপাস অ্যান্ড অর্গানাইজেশন, এটা কীভাবে গঠিত এটাও পড়িয়েছি। লিবারালাইজেশন অফ দ্য ফিনান্সিয়াল সিস্টেম, এটা উদারীকরণ আর্থিক ব্যবস্থা, পরের দিকে আছে কিছুটা। সেভিংস অ্যান্ড ফিনান্সিয়াল ইন্টারমিডিয়েশন, হ্যাঁ কীভাবে সঞ্চয় হয় এবং আর্থিক মধ্যস্থতা করে। বাণিজ্যিক ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, এই সেন্ট্রাল ব্যাংকের এখানে আমি যাই যদি, actually RBI controls the total monetary sector. Reserve Bank of India as the central bank of the country is the head of this group. Commercial banks may be divided into two groups, scheduled and non-scheduled. হ্যাঁ, পাবলিক সেক্টর ব্যাংকের মধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তার অ্যাসোসিয়েট ব্যাংক, আর 14 ন্যাশনালাইজড ব্যাংক, 6 ন্যাশনালাইজড ব্যাংকস ইন 80। এবার এগুলো মার্জার হয়ে পরে কমে গেছে সংখ্যা। আচ্ছা, স্টেট ব্যাংক গ্রুপ আর ন্যাশনালাইজ মানে গভর্নমেন্ট ওন ব্যাংক, মানে এই যে 69-এ 14টা ব্যাংকে সরকার প্রাইভেটের হাত থেকে নিজেরা বেশিরভাগ শেয়ার কিনে নিয়ে জাতীয়করণ করে, মানে সরকারি ব্যাংক হয়ে যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংক। আর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াও রিজার্ভ ব্যাংকের মালিকানাভুক্ত ছিল। রিসেন্টলি সেটা নিয়ে কথা ওঠে, কারণ একজন নিয়ন্ত্রকের মালিকানায় থাকতে পারে না। সেই কারণে এখন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এটাও গভর্নমেন্টের হাতে চলে গেছে। ঠিক আছে, এখানে স্টেট ব্যাংকটাকে আলাদাভাবে আমরা দেখতাম। আচ্ছা, রিজিওনাল রুরাল ব্যাংক মেনলি স্পন্সার, দেখবে গ্রামীণ আঞ্চলিক গ্রামীণ ব্যাংক হয় অনেকগুলো। ঠিক আছে, এছাড়া হচ্ছে প্রাইভেট সেক্টর ব্যাংকস, হ্যাঁ, কোঅপারেটিভ ব্যাংকস ইনক্লুডিং দ্য সেকেন্ড শিডিউল, ফরেন ব্যাংকস ইন ইন্ডিয়া, ওয়ান নন শিডিউল ব্যাংকস। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে সমবায় ব্যাংক, কোঅপারেটিভ মানে সমবায় ব্যাংক। সমবায় ব্যাংকের স্ট্রাকচার হচ্ছে ওপরে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, প্রথমে স্টেট কোঅপারেটিভ ব্যাংক। ঠিক আছে, স্টেট কোঅপারেটিভ ব্যাংক হচ্ছে সবার উপরে, একটা স্টেট গভর্নমেন্টের, হ্যাঁ, আন্ডারে স্টেট কোঅপারেটিভ ব্যাংক। এইটার সাথে কিন্তু আরবিআই ট্রানজাকশন হয়, বাকিদের সাথে হয় না। আচ্ছা, একদম নিচে হচ্ছে প্রাইমারি কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি। দেখবে বিভিন্ন জায়গায় ঋণ দেওয়া নেওয়ার জন্য কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি, হ্যাঁ, এই ARCS থেকে রেজিস্ট্রেশন হয়। ঠিক আছে, এবার সেখানে ঋণ দেওয়া নেওয়া চলে। আর সেন্ট্রাল, এর পরে হচ্ছে তোমার সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, যেটা ডিস্ট্রিক্ট লেভেলে। হ্যাঁ, এইগুলোর ওপরে থাকে হচ্ছে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক ডিস্ট্রিক্ট লেভেলে, তার মাথায় হচ্ছে স্টেট কোঅপারেটিভ ব্যাংক, এটা রাজ্য লেভেলে, এবং সেটার সাথেই আরবিআই যত ট্রানজাকশানগুলো হয়, মানে কোঅপারেটিভ ব্যাংকের ট্রানজাকশানগুলো স্টেট কোঅপারেটিভ ব্যাংকের মাধ্যমে হয়। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে যে এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া পুরো সিস্টেমটার মাথায় আছে, এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ক্রেডিট কন্ট্রোল পলিসি, ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার আমার কি বলে, পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ, আর একটা হচ্ছে গুণগত ঋণ নিয়ন্ত্রণ। মানে একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোল, আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোল। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে যে এই কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোল আর কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোলের মধ্যে
পার্থক্য কি? পার্থক্য কিছুই না। ধরো একটা বাঁধ আছে, সেই বাঁধে থেকে কতটা জল ছাড়বে, বন্যা হচ্ছে মানে প্রচণ্ড জল বেড়ে গেছে, জল ছাড়তে হবে, সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোল। মানে কতটা টাকা তৈরি হবে সেইটার যে কন্ট্রোল, সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোল। ঠিক আছে? আর কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোল মানে গুণগত নিয়ন্ত্রণ পদ্ধতি। হ্যাঁ, সেটা হচ্ছে যে কোন খাতে কতটা যাবে, বিভিন্ন খাতকে কন্ট্রোল করা হচ্ছে কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোল। ঠিক আছে? এবার ডিরেক্ট ইনস্ট্রুমেন্টসের মধ্যে হচ্ছে কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোল। হ্যাঁ, এর মধ্যে তিনটে জিনিস পড়ে। হ্যাঁ, সেটা হচ্ছে তাছাড়া ডিরেক্ট ইনডিরেক্ট আছে। আমি যেটা বলতে চাইছি যে কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোল তিন রকম, তিনটে মেজার আছে কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোলে। ওপেন মার্কেট অপারেশন, যে ওপেন মার্কেট অপারেশন, স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিও, ক্যাশ রিজার্ভ রেশিও। ঠিক আছে? নগদ জমার অনুপাত এবং বিধিবদ্ধ তারল্য অনুপাত, দুটোই। আচ্ছা, খোলা বাজারে কার্যকলাপ, আর একটা আছে ব্যাংক রেট। এই যে ব্যাংক রেট, আচ্ছা, হোয়াট ইজ ব্যাংক রেট? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে সর্বশেষ ঋণদাতা, লেন্ডার অফ লাস্ট রিসোর্ট। ঠিক আছে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে লেন্ডার অফ লাস্ট রিসোর্ট। ঠিক আছে? এইবার আচ্ছা, সবাই কি ইংলিশ মিডিয়াম না বাংলা মিডিয়াম আছে? হ্যাঁ, ইংলিশও আছে বাংলাও আছে, তাই তো? ঠিক আছে। আচ্ছা, উল্টো হচ্ছে। হ্যাঁ, এবার ঠিক আছে। ক্রেডিট কন্ট্রোল মূল ফাংশন হচ্ছে আরবিআই এর, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ লেখা? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ঋণ নিয়ন্ত্রণ দু রকমের, পরিমাণগত, গুণগত। ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে যে পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি আর গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির মধ্যে পার্থক্য কি? ধরো এইখান থেকে জলের সাপ্লাই হচ্ছে, একটা গেট আছে, সেইখান থেকে কতটা অ্যামাউন্ট অফ ওয়াটার ছাড়া হলো, হ্যাঁ, সেইটা হচ্ছে পরিমাণগত। আর এবার এইটা আবার বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, এবার কোথায় কতটা যাবে, হ্যাঁ, এইটা হচ্ছে গুণগত। ঠিক আছে? এইটা হচ্ছে কোয়ালিটেটিভ। হ্যাঁ, আর এইটা হচ্ছে টোটালটা কতটা ছাড়া হবে, সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। হ্যাঁ, এইবার কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোল মূলত তিনটে।
ওপেন মার্কেট অপারেশন, এখানে আর বাংলাটা লিখছি না, কোয়ান্টিটি ফিল্ড কন্ট্রোলের, ঠিক আছে? আগের বার বললাম তো, খোলা বাজারে কার্যকলাপ, হ্যাঁ, আর হচ্ছে তোমার ব্যাংক রেট, ব্যাংক রেটই বলে। আচ্ছা, এইখানে একটা জিনিস বলে দিই, লেন্ডার অফ লাস্ট রিসর্ট হচ্ছে আরবিআই। সর্বশেষ মানে কোথাও না পেলে শেষ পর্যন্ত কোথায় যাবে? আরবিআই যাবে, বাণিজ্যিক ব্যাংকে। সর্বশেষ ঋণদাতা হলো আরবিআই। হ্যাঁ, এইবার এই ঋণদাতা হিসেবে যে সুদ নেয় তারা ঋণ দিলে, আরবিআই বাণিজ্যিক ব্যাংকের থেকে যে সুদ নেয়, যে সুদে ঋণ দেয়, ঋণ দিলে যে সুদটা নেয় আর কি, তাকে ব্যাংক রেট বলে। আচ্ছা, এইবার ক্যাশ রিজার্ভ রেশিও। রিসেন্টলি তোমরা শুনেছো কিনা জানি না, ক্যাশ রিজার্ভ রেশিও কমন আছে, খুব রেয়ার হয় এই কোভিডের জন্য, লকডাউনের জন্য। নগদ জমার অনুপাত 2.5, খুব লো এখন। হ্যাঁ, কারণ এটা একদম মানে লাস্টে করে আর কি, প্রথমে ওপেন মার্কেট অপারেশন দিয়ে যাবতীয় চেষ্টা করে। হোয়াট ইজ নগদ জমার অনুপাত? এই নগদ জমার অনুপাতটা খুব ইম্পর্টেন্ট, কারণ এর উপরে ঋণ সৃষ্টি বাণিজ্যিক ব্যাংকের কার্যকলাপ উপর নির্ভর করে। আচ্ছা, সিআরআর নগদ জমার অনুপাত ইজ ইকুয়াল টু রিজার্ভ রিকোয়ারমেন্ট of a commercial bank divided by deposits into 100। শতকরা, তার মানে মোট আমানতে, ডিপোজিট মানে মোট আমানতে, একটি নির্দিষ্ট পরিমাণ বাণিজ্যিক ব্যাংকে আরবিআই এর কাছে গচ্ছিত রাখতে হয় তাকে সিআরআর বলে, নগদ জমা অনুপাত বলে। তাহলে মোট আমানতের একটা নির্দিষ্ট অংশ বাণিজ্যিক ব্যাংকে। আচ্ছা, একটা জিনিস ভুল হয়েছে, বাণিজ্যিক ব্যাংকে নগদ রূপে রাখতে হয়, এটা কিন্তু নগদে রাখতে হয়, ক্যাশে, অন্য কোনো ভাবে না, ঠিক আছে? কারণ হচ্ছে এরপরে যখন আমরা এসএলআর বলবো, হ্যাঁ, মানে স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও, বিধিবদ্ধ তরল অনুপাত, সেখানে কিন্তু আমার স্বাধীনতা থাকবে
সেটাও একটা এরকম আমানতের একটা অংশ রাখতে হয়, কিন্তু এখানে কিন্তু নগদ বা সোনা বা যে কোনো ঝুঁকিহীন, মানে গভর্নমেন্টের বা আরবিআই ইস্যু করা, হ্যাঁ, ঋণপত্র, হ্যাঁ, বন্ড, হ্যাঁ, ডিভাইডেড বাই আমানত, আগেরটার মতোই, কিন্তু এখানে নগদ ছাড়াও লিকুইড অ্যাসেটস মানে তরল সম্পদ আকারে রাখা যায়, সেই জন্য এটাকে এসএলআর বলে। ঠিক আছে, এবার এই এসএলআর অ্যাকচুয়ালি ইন্ডিয়াতেই আছে, সব জায়গায় নেই, সব দেশে নেই, ইন্ডিয়াতে এটা খুব চালু। হ্যাঁ, আচ্ছা, এই এসএলআর রিলেটেড আমি দেখবে খোলা বাজারে কার্যকলাপটা একটু এড়িয়ে গেলাম প্রথমে। খোলা বাজারে কার্যকলাপ, অ্যাকচুয়ালি এসএলআর ইজ রিলেটেড উইথ ইন্ডিয়ায় খোলা বাজারে কার্যকলাপ বা ওপেন মার্কেট অপারেশন। ঠিক আছে, ওটা খোলা বাজারে কার্যকলাপ, বিভিন্ন ঋণপত্র, যেমন সরকারি ট্রেজারি বিল বা আরবিআই এর বন্ড, হ্যাঁ, আরবিআই এর মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক কেনে, ক্রয় করে, এবং আরবিআই এইটা হচ্ছে খোলা বাজারে বিক্রয়, মানে আরবিআই বিক্রয় করছে, এটা হচ্ছে বিক্রয়, সেল, ওপেন মার্কেট সেল। হ্যাঁ, আর আরবিআই পুনঃক্রয় করে নেয়, মানে আরবিআই এবার কিনে নেয়, আগে বাণিজ্যিক ব্যাংক কিনলো। আচ্ছা, এইটা হচ্ছে ওপেন মার্কেট পারচেস, ঠিক আছে, ক্রয়, মানে আরবিআই যেটা করবে সেই অনুযায়ী নাম, ওপেন মার্কেট পারচেস। এইবার ব্যাপারটা হচ্ছে এই তিনটেতেই, এবার আমি বলছি হোয়াট হ্যাপেন্স, সেটা হচ্ছে যে ওয়েমো, ব্যাংক রেট, আর হচ্ছে শেয়ার, ঠিক আছে। প্রথমে ব্যাংক রেট আর শেয়ারটা বলি। ব্যাংক রেট কমিয়ে দেওয়া হলো, তার মানে কি, ক্রেডিট, ঋণ বাণিজ্যিক ব্যাংকের ক্রেডিট বিকামস cheaper for commercial banks. Huh? So commercial banks, the বাণিজ্যিক ব্যাংকের ঋণ নেওয়াটা সস্তা হয়ে গেল। The commercial banks can lend more money, তার মানে মানি সাপ্লাই, অর্থের যোগান will increase। আচ্ছা,
এবার সিআরআর কমালাম, তার মানে জমা কম রাখতে হবে, তার মানে আমার যা জমা আছে তাহলে আমি আমানত যা আছে তার থেকে কম টাকা অলসভাবে রাখতে হবে। হ্যাঁ, তাহলে সিআরআর কমানোর ফলে ক্রেডিট ক্রিয়েশন power of commercial bank will increase because their money will be released, তাকে রিজার্ভ হিসেবে রাখতে হচ্ছে না। যার জন্য কি এই যে এখন গ্রোথ নেই, উৎপাদন হচ্ছে না, হ্যাঁ সেই জন্য সিআরআর খুব কমিয়ে দেওয়া হয়েছে, 2.5 লাখ টাকা হয়েছে। আচ্ছা, মানি সাপ্লাই বাড়লো, তার মানে ব্যাংক রেট কমানো এবং সিআরআর কমানো বোথ আর এক্সপানশনারি মনিটারি পলিসি। মানে যখন জাতীয় আয় কম, উৎপাদন কম, বেকারত্ব আছে অর্থনীতিতে, তখন আমরা ব্যাংক রেট কমাবো অথবা সিআরআর কমাবো, ঠিক আছে। এইবার ওয়েমো ওপেন মার্কেট অপারেশনে হোয়াট ইজ এক্সপানশনারি মনিটারি পলিসি? দুটো জিনিস আছে, একটা হচ্ছে সেল, একটা হচ্ছে পারচেজ। দেখো, সেল মানে কি, ঋণপত্র বিক্রি করলো, টাকাটা বাণিজ্যিক ব্যাংকের থেকে কার কাছে গেল? কেন্দ্রীয় ব্যাংকের কাছে গেল। তাহলে ইট ইজ নট এক্সপানশনারি, ইট ইজ কন্ট্রাকশনারি, টাকা বাজারে কমে যাবে। ইফ ইউ পারচেজ আরবিআই বন্ডস, আমি আরবিআই বন্ড দিয়েই বলছি, অন্য আরও কিছু সাবস্টিটিউট আছে। আরবিআই পারচেজ আরবিআই বন্ডস, money will go to commercial banks. That means money supply will increase, অর্থের যোগান বেড়ে যাবে। আচ্ছা, এবার ঠিক সেইভাবে ওয়েমো সেল মানে কি হবে? ওয়েমো সেল হলে আরবিআই বন্ড কমার্শিয়াল ব্যাংককে দেবে, তার বদলে কমার্শিয়াল ব্যাংক মানি আরবিআই কে দেবে, তার মানে মানি সাপ্লাই উইল ফল। ব্যাংক রেট বাড়ানো, মুদ্রাস্ফীতি হচ্ছে, কালোবাজারি হচ্ছে, ব্যাংক রেট বাড়িয়ে দিল। ক্রেডিট ফর সিবিস মানে কমার্শিয়াল ব্যাংক বিকাম ডিয়ার, দামি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সিবিস will take less credit, তাহলে তাদেরও ক্রেডিট ক্রিয়েশনের পাওয়ারটা কমে গেল, তাহলে ক্রেডিট ক্রিয়েশন পাওয়ার ফলস, মানি সাপ্লাই ফলস। আচ্ছা, হলো। ঠিক সেইভাবে যখন আমরা সিআরআর বাড়াচ্ছি, তার মানে রিজার্ভ বাড়াতে হবে, তার মানে নগদ ক্যাশ আকারে বেশি রাখতে হচ্ছে, তার মানে ডিপোজিট এর বেশিরভাগ ক্যাশ আকারে রাখলে অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্স, ডিপোজিট আমরা যে আমানতটা রাখি ব্যাংকে, ব্যাংক
আইদার সেটাকে রিজার্ভ হিসেবে রাখে বাধ্যতামূলক, বা এক্সেস রিজার্ভও রাখতে পারে, আর একটা না হলে হচ্ছে সেটা দিয়ে লোন দেয়। এই তো পারপাস। ডিপোজিট ইজ ইকুয়াল টু রিজার্ভ প্লাস লোন। তাহলে যেই তুমি রিজার্ভটা বেড়ে গেল, ক্যাশ রিজার্ভ বেড়ে গেল, হ্যাঁ, তার মানে লোন কমবে। একই ডিপোজিট থাকলে লোন কমবে, তার মানে মানি সাপ্লাই কমবে। দিস ইজ কন্ট্রাকশনারি মনিটারি পলিসি। এই অবধি বুঝলে কিনা বলো? খুব কঠিন? আচ্ছা আচ্ছা, এইবার হচ্ছে সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল, গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। হ্যাঁ, সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল বা গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, আমি বারবার বলেছি কোন খাতে কত যাবে। মার্জিন রিকোয়ারমেন্ট, প্রথমেই আমি বলি, আলু পেঁয়াজ কিনবো, 100 টাকার আলু কিনবো, 20 টাকা থেকে যদি 30 টাকা মার্জিন রিকোয়ারমেন্ট করে দেওয়া হয়, তাহলে আমার কেনার ক্ষমতা কমে যাবে। কারণ আমাকে 30 টাকা দিতে হবে, তাহলে আমি 70 টাকা লোন পাবো। আগে 20 টাকা দিলে 80 টাকা পেতাম, 4 গুণ। এখন 2 গুণের একটু বেশি, 2.33 টাইমস। তাহলে আমার আলু কেনার ক্ষমতা কমে যাবে। এরকম বিভিন্ন ক্ষেত্রে মার্জিন রিকোয়ারমেন্ট কমানো বাড়ানো যায়। রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট মানে তোমার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের রেট অফ ইন্টারেস্ট, সুদের হার নেওয়া যায়। হ্যাঁ, আরবিআই এটা নির্ধারণ করতে পারে যে এই ক্ষেত্রে এই সুদ না, ওই ক্ষেত্রে এই সুদ না। ডিফারেন্সিয়াল রেট অফ ইন্টারেস্ট, ক্রেডিট অথরাইজেশন, এই ক্ষেত্রে ঋণ দিও না, ওই ক্ষেত্রে ঋণ দাও, অথরাইজ করা। ক্রেডিট প্ল্যানিং, হ্যাঁ, ঋণের পরিকল্পনা। মোরাল সোয়াইজন, নৈতিক প্রণোদন। মোরাল সোয়াইজন, ঠিক আছে, নৈতিক প্রণোদন মানে নীতিগতভাবে রিজার্ভ ব্যাংক যে কোনো বাণিজ্যিক ব্যাংককে উপদেশ দিতে পারে, এটা করো না, ওটা করো। এবার সেটাতে যদি না হয়, শেষ পর্যন্ত প্রত্যক্ষ আদেশ। এইগুলো সাধারণত বিভিন্ন খাতের ক্ষেত্রে হয়, ওভারঅল নয় যে এই ক্ষেত্রে এটা করো, ওইটার ক্ষেত্রে এটা করো। এবং মেনলি হচ্ছে এই যে এখন যেটা হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট এসেনশিয়াল কমোডিটি থেকে পেঁয়াজ আর আলুকে বাদ দিয়ে দিল। এবার এর মানে কি? এর মানে হচ্ছে আর কিন্তু গভর্নমেন্ট এখানে কিছু করতে পারবে না, ঠিক আছে। যদি আলুর দাম পেঁয়াজের দাম বেড়ে যায়, কালোবাজারি হয়, হবে। এবার রিজার্ভ ব্যাংকের মাধ্যমেও কন্ট্রোল করাটা খুব মুশকিল। হ্যাঁ, কিন্তু এসেনশিয়াল কমোডিটিতে থাকলে বাধ্য, হ্যাঁ, গভর্নমেন্ট এবং রিজার্ভ ব্যাংককেও বাধ্য করে এটা করতে। আচ্ছা, তাহলে ব্যাংক রেট ইজ দ্য রেট। এবার আমি আবার, এটা হয়ে গেল গুণগত নিয়ন্ত্রণ পদ্ধতি। এবার আমি একটু ডিটেলে একটু বলি। ব্যাংক রেট ইজ দ্য রেট, এই যে যেটা পরিমাণগত নিয়ন্ত্রণ পদ্ধতি, charged by central bank for rediscounting first class bills of exchange and government securities held by commercial banks. ফার্স্ট ক্লাস বিলস অফ এক্সচেঞ্জের উদাহরণ হচ্ছে আরবিআই বন্ড, আর গভর্নমেন্ট সিকিউরিটি মানে ট্রেজারি বিল। 91 ডে ট্রেজারি বিল, 182 ডেজ ট্রেজারি বিল, 364 ডেজ ট্রেজারি বিল, এই ধরনের 91 দিনের, 182 দিনের, 364 দিনের ট্রেজারি বিল হয়। আচ্ছা, ব্যাংক রেট পলিসি এফেক্টস দ্য কস্ট অ্যান্ড অ্যাভেলেবিলিটি অফ ক্রেডিট টু কমার্শিয়াল ব্যাংকস। ব্যাংক রেট পলিসি কস্টকে এবং ঋণের যে মানে সরবরাহ বাণিজ্যিক ব্যাংকে, সেটাকে এফেক্ট করে, প্রভাবিত করে। যখন মুদ্রাস্ফীতি হয়, সেন্ট্রাল ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক রেট বাড়ায়। When there is inflation, the central bank raises the bank rate. This will raise the cost of borrowing of commercial banks. বাণিজ্যিক ব্যাংকের ঋণ নেওয়ার যে খরচটা বাড়িয়ে দেবে, ব্যাংক রেট বেড়ে দেবে। তাহলে সে কিন্তু হায়ার রেট অফ ইন্টারেস্ট করবে তাদের লোনের জন্য এবং অ্যাডভান্সের জন্য কাস্টমারের কাছে। এর ফলে কি হবে? রাইজ ইন মার্কেট রেট অফ ইন্টারেস্ট, বাজারে সুদের হার বাড়বে।
রাইজ ইন কস্ট অফ বরোয়িং মানি ফ্রম ব্যাংকস, বাণিজ্যিক ব্যাংকের থেকে ঋণ নেওয়ার যে খরচ বেড়ে যাবে। ডিক্লাইন ইন ডিমান্ড ফর ক্রেডিট, হ্যাঁ, এবং এই যে যেহেতু দাম বেড়ে গেল ঋণের, তার ফলে চাহিদা, ঋণের চাহিদা অবশ্যই কমে যাবে, কারণ যে কোনো জিনিসের, হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে যে দাম বাড়লে চাহিদা কমে, ঠিক আছে। when there is deflation in the economy বা আনএমপ্লয়মেন্ট বা লকডাউন, এই যে এখনকার মতো স্ট্যাগনেশন, উৎপাদন হচ্ছে না, আনএমপ্লয়মেন্ট, সেন্ট্রাল ব্যাংক উইল লোয়ার ব্যাংক রেট, অপোজিট ট্রেন্ড টেক প্লেস, হ্যাঁ, একদম উল্টো, মানে ইয়ে জিনিসটা হয়। তা ব্যাপারটা হচ্ছে যে leading to expansion of credit to the economy. In short, an increase in bank rate leads to a rise in rate of interest. ঠিক আছে, এবার ব্যাংক রেটের বাড়ার ফলে, হ্যাঁ, তোমার সুদের হার বাড়ে এবং ঋণ সংকুচিত হয়, which in turn adversely affects investment activities, এবং যা বিনিয়োগ কার্যকলাপকে, হ্যাঁ, ক্ষতিগ্রস্ত করে এবং অর্থনীতিকে। Similarly, a lowering of bank rate will have reverse effect. When the bank rate is lowered, money market falls, money market rate falls, আর্থিক বাজারের যে ইন্টারেস্ট রেট কমে যায়, credit becomes cheaper, people borrow, this leads to expansion of credit, this increases investment, which leads to employment and increased production, economy gradually progress. তাহলে যখন আমরা ব্যাংক রেটকে কমাই, তখন কি হয়, ঠিক উল্টোটা, আর্থিক বাজারে যেহেতু বাণিজ্যিক ব্যাংকের ঋণটা সস্তায় হয়ে যায়, তাহলে তারাও কাস্টমারদের কাছ থেকে কম রেটে ইন্টারেস্ট নেয়, তাহলে সারা বাজারে আমার ঋণটা সস্তা হয়ে যায়। তাহলে সস্তা হয়ে গেলে কী হবে, দাম কমে গেল ঋণের, তাহলে ঋণের ডিমান্ড বেড়ে যাবে, একটু বড়, মানুষ উৎসাহিত হবে ঋণ নিতে, এবং তাতে কি ঋণ সৃষ্টি হবে এবং তাতে বিনিয়োগ বাড়বে, বিনিয়োগ বাড়লে মূলধন গঠন হবে, মূলধন গঠন হলে চাকরি, মানে জীবিকা তৈরি হবে, এমপ্লয়মেন্ট হবে এবং আউটপুট বাড়বে, জিডিপি বাড়বে, গ্রোথ রেট বাড়বে, জাতীয় আয় বাড়বে, ইকোনমি আস্তে আস্তে এগোবে। ঠিক আছে, open market operations. The technique of open market operation as an instrument of credit control is superior to bank rate policy. ব্যাংক রেটের থেকে এটা অনেক বেটার, এটা বেশি ইউজ হয় সব থেকে, শর্ট টার্ম, মানে স্বল্পকালে সব থেকে বেশি ইউজ হয় ওপেন মার্কেট অপারেশন। Need for open market operation was felt only when bank rate policy turned out to be a rather weak instrument of monetary control. According to some experts, bank rate policy and open market operation are complementary measures in the area of monetary management. CRR একদম লাস্টে ইউজ করে। Open market operation mainly related to sale of government securities, and during the busy season they sell securities when commercial banks sell the securities and when RBI purchases them. The reserve position of bank is improved and they can expand their credit to meet the growing demand. ঠিক আছে, তাহলে কি হলো, সেটা হচ্ছে যে খোলা বাজারে কার্যকলাপ, হ্যাঁ, যখন ব্যাংক রেট দুর্বল হয়ে পড়ে তখন খোলা বাজারে কার্যকলাপ দরকার হয়ে পড়ে এবং এরা একে অপরের পরিপূরক, খোলা বাজারে কার্যকলাপ এবং ব্যাংক রেট নীতি। আচ্ছা, ওপেন মার্কেট, খোলা বাজারে কার্যকলাপ হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটি এবং আরবিআই বন্ডের ক্রয় বিক্রয়ের সাথে রিলেটেড। যখন খুব বিজি সিজন, মানে ঋণের দরকার, উৎপাদন বেশি হচ্ছে, তারা এই সিকিউরিটিগুলো সেল করে দেয়। when commercial bank sell the securities, তার মানে কমার্শিয়াল ব্যাংক যদি বিক্রি করে, মানে আরবিআই কিনে নেয়, আরবিআই পারচেজ করে, তার মানে রিজার্ভ পজিশন অফ ব্যাংক ইজ ইমপ্রুভড, দে ক্যান এক্সপান্ড দেয়ার ক্রেডিট টু মিট গ্রোয়িং ডিমান্ডস। ঠিক আছে, তাদের রিজার্ভ পজিশন ইমপ্রুভ করে এবং তারা কিন্তু ঋণ বাড়াতে পারে। CRR, commercial banks have to keep with central bank a certain percentage of their deposit in the form of cash reserves. নগদ জমা হিসেবে বাণিজ্যিক ব্যাংকে একটা পার্সেন্টেজ টোটাল যা আমানত আছে, যে কোনো আমাদের যে আমানত, হ্যাঁ, ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট, হ্যাঁ,
সমস্ত তার একটা পার্সেন্টেজ, এরপরে M1 M2 M3 M4 চারটে মনিটারি মেজার্স করাবো। আচ্ছা, ইনক্রিজিং দ্য সিআরআর লিডস টু ক্রেডিট কন্ট্রাকশন and reducing it will lead to credit expansion. CRR is applicable to all scheduled banks, including scheduled cooperative banks and regional rural banks and non-scheduled banks. However, cooperative banks, RRB, non-scheduled banks have to maintain CRR of only 3%, and so far it has not changed. The RBI CRR for both the types of non-resident Indian, the RBI, the CRR for both types of NRI accounts, non-resident rupee account, and foreign currency was the same as for other deposits till 9th April. ঠিক আছে, যেমন জুলাই 88-এ ইট ওয়াজ রেজ ফ্রম 9.5 to 10%, এখন এটা 2.5 আছে মনে হয় এই মুহূর্তে। RBI has power to impose penal interest rate for banks in respect of their shortfall in prescribed CRR. নগদ জমার অনুপাত যেটা রাখার কথা সেই স্টিপুলেটেড অ্যামাউন্ট যদি না থাকে তাহলে পেনাল্টি ইন্টারেস্ট করতে পারে। ঠিক আছে, স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিও under the Banking Regulation Act as amended in 1962, banks have to maintain minimum liquid assets, তরল সম্পদ, of 25% of their demand and liabilities. এটাও কমা বাড়ে, এটা 25% মানে সবসময় 25 তা নয়। হ্যাঁ, এবার এটা 31, 32, 33 বেড়ে গেছিল একটা টাইম, তারপর 91-এ পরে আবার এটা কমানো হয়েছিল। ঠিক আছে, 1991 সালে পরে আর্থিক সংস্কারের ফলে এটা কমানো হয়েছে, যাতে মার্কেট বাজার ঋণের বাজার যাতে ঠিকমতো ওপেনলি চলতে পারে। সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল, গুণগত নিয়ন্ত্রণ পদ্ধতি। এবার এরা সাধারণত ব্যাংক দ্বারা ব্যবহৃত হয়। হ্যাঁ, এক্সেসিভ স্পেকুলেটিভ স্টক বিল্ডিং অফ কমোডিটিস, কালোবাজারি যে নিয়ন্ত্রণ করতে কন্ট্রোল করতে যাতে না হয়, যেটা শর্ট সাপ্লাই হয়ে যাবে, হ্যাঁ, যে কম শর্টেজ হয়ে যাবে, ধরো এই যে আলু পেঁয়াজ, হ্যাঁ, সেইখানে কিন্তু raw material shortage area, commodity respect which these articles of consumption or items important for exports are food grains, oil seeds, jute, cotton textile and sugar. তাহলে these controls have been in the form of objectives to increase margin requirements. ঠিক আছে, যে মার্জিনের, হ্যাঁ, যে মার্জিন মানিটা দিতে হয় যেটা বললাম, to regulate the size of credit limit borrower with a view to ensure maintenance of an aggregate level of credit against a particular commodity at a certain level which may have reference to the level of credit maintained in the corresponding period in the past. তাহলে এবার এই অ্যাডজাস্টমেন্টটা ইকোনমির প্রয়োজন অনুযায়ী হয়। এবার besides exercising control on bank credit against the security of particular commodities in short supply, Reserve Bank has also endeavored to control excessive borrowing from banking system by way of clean advances or against the security of other assets, such as share and stocks. Selective credit control a main instrument ki minimum margin for lending against selected commodities. Ceiling on the levels of credit. এত অবধি ঋণ পেতে পারো, তার বেশি পাবে না, এই সিলিং করা। ছাদের যেমন সিলিং থাকে, আপার লিমিট করা যে এই অবধি ঋণ পাবে, এই ক্ষেত্রে তার বেশি পাবে না। চার্জিং মিনিমাম রেট অফ ইন্টারেস্ট অন অ্যাডভান্সেস এগেইনস্ট স্পেসিফাইড কমোডিটিস। হ্যাঁ, একটা ন্যূনতম সুদের হার ধার্য করা কিছু কিছু কমোডিটি যেখানে কালোবাজারি হতে পারে বা যেগুলো দরকারি সেই সব। হ্যাঁ, তাহলে while two instruments control the quantum of credit, third instrument work as leverage on the cost of credit. ঠিক আছে, আচ্ছা, কোয়ান্টাম অফ ক্রেডিটকে নিয়ন্ত্রণ করে প্রথম দুটো, কতটা ঋণ নিচ্ছ, মিনিমাম মার্জিন, আর হচ্ছে সিলিং অন দ্য লেভেলস অফ ক্রেডিট, ঋণের সর্বোচ্চ হার নির্ধারণ অথবা মার্জিন মানি, মানে প্রান্তিক যে টাকা তোমার দিতে হবে সেইটাকে। প্রান্তিক টাকা মানে বোঝা গেল, 100 টাকার জিনিস কিনলে একটা মার্জিন মানি দিতে হয়, মানে 20 টাকা নিজেকে দিতে হবে, বাকি 80 টাকা ব্যাংক দেবে, বাণিজ্যিক ব্যাংক। হ্যাঁ, তাহলে সেই মার্জিন মানিটা যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে এইগুলো হচ্ছে ঋণের পরিমাণটা নিয়ন্ত্রণ করে। আর তৃতীয়টা কিন্তু লেভারেজ, মানে ঋণ নিলে তার তোমার কতটা ব্যয় হচ্ছে ঋণের জন্য সেইটাকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, আচ্ছা,
এবার ব্যাপারটা হচ্ছে যে বিভিন্ন সময় এই ইন্ডিয়াতে কিন্তু এই ধরনের কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ বোথ ক্রেডিট কন্ট্রোল নেওয়া হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ক্রেডিট প্ল্যানিং, সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোলে, রেস্ট্রিকশন অফ ক্রেডিট, মার্জিন রিকোয়ারমেন্ট, মোরাল সুয়াইজন। হ্যাঁ, মোরাল সুয়াইজন রেফার্স টু দ্য অ্যাডভাইস অর ইন্ডিকেশন গিভেন বাই সেন্ট্রাল ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক মনে রাখবে সুপারভাইজার ব্যাংক, মানে কলেজের প্রিন্সিপাল যেমন, ব্যাংকিং ক্ষেত্রের প্রিন্সিপাল হচ্ছে আরবিআই। সে যদি নীতিগতভাবে তোমায় উপদেশ দেয় সেটাই আদেশের স্বামী কীর্তি। হ্যাঁ, তা এই নৈতিক প্রণোদন মানে নীতিগত আদেশ। হ্যাঁ, এবার ব্যাংককে দেওয়া হয়, আর্থিক সংস্থাকেও অনেক সময় দেয়, খালি ব্যাংক না, উন্নয়ন ব্যাংক বা অন্যান্য আর্থিক সংস্থাকেও দেয় যাদের লাইসেন্স প্রাপ্ত তাদের। হ্যাঁ, সেই জন্য লাইসেন্স প্রাপ্ত জায়গাতেই তুমি টাকাটা রাখা উচিত, অন্য কারোর ক্ষেত্রে রাখা উচিত না। In the matter of their lending and other operations with the objective that they might implement or follow it, moral suasion, নৈতিক প্রণোদন may be quantitative in content, such as fixation of aggregate amount of credit to be granted by banks during a period. হ্যাঁ, মোরাল সুয়েজন হচ্ছে পরিমাণগত হতে পারে, যেমন মোট ঋণ, হ্যাঁ, একটা নির্দিষ্ট সময় ফিক্স করে দিল, সেটা বলতে পারে যে এই টোটাল ঋণ দেবে, তার বেশি দেবে না। Caution to exercise in granting advances against commodity whose prices are subject to speculative tendency. যেগুলো নিয়ে কালোবাজারি হয়, মজুত করে নিয়ে দাম বাড়ানো হয়, সেই সব দ্রব্যগুলির ক্ষেত্রে উপদেশ দিতে পারে যে এই জিনিস মেনে চলবে। ঠিক আছে, পিরিয়ডিক্যালি সময় সময় লেটার্স আর ইস্যুড টু ব্যাংকস আর্জিং দেম টু এক্সারসাইজ কন্ট্রোল ওভার ক্রেডিট ইন জেনারেল আর অ্যাডভান্সেস এগেন্স্ট স্পেসিফাইড কোয়ান্টিটি আনসিকিউর্ড অ্যাডভান্সেস ইন পার্টিকুলার। যেগুলো সিকিউরিটি নেই সেই ধরনের অগ্রিম এবং যেসব দ্রব্যে কালোবাজারি হয়ে অর্থনৈতিক ক্ষতি হতে পারে তাদের ক্ষেত্রে বলা হয় যে চিঠি ইস্যু করে যে ঋণ নিয়ন্ত্রণ করো এই ক্ষেত্রে। ব্যাংকের সাথে এই যে বারবার কথাও হয়, wherever the use of moral suasion is possible, it makes easier for central bank to secure the willing and active cooperation of banking. ঠিক আছে, যখন মোরাল সুয়াইজন নৈতিক প্রণোদন সম্ভব, ইট মেক্স ইজিয়ার, এটা খুব সহজ হয়ে যায় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে, টু সিকিউর দ্য উইলিং, হ্যাঁ, ইচ্ছা এবং অ্যাক্টিভ কার্যকরী, হ্যাঁ, সহযোগিতা বাণিজ্যিক ব্যাংকের ইন কমপ্লাইং উইথ রেগুলেটরি মেথডস। হ্যাঁ, নিয়ন্ত্রণমূলক যে কার্যকলাপ সেটার জন্য, হ্যাঁ, মানে এইটা নিতে সুবিধা হয়। ইট এনাবলস দ্য সেন্ট্রাল ব্যাংক to exert influence not only on borrowing banks, which is possible by, but also non-borrowing banks and other credit and financial institutions whose operations are significant enough to affect the credit policy of the central bank. Credit authorization scheme, রিজার্ভ ব্যাংক 1965 সালে, অ্যাকচুয়ালি 65, এটা একটু বলি, এটা হচ্ছে ইন্ডিয়ায় কিন্তু তিনটে টার্নিং পয়েন্ট আছে ব্যাংকিং সেক্টরে। একটা হলো স্বাধীনতা হলো আপ টু 65, যেখানে আর কি আরবিআই তৈরি হচ্ছে, তার আগে হয়েছে আর কি, এবং স্টেট ব্যাংককে একটা স্ট্রং কমার্শিয়াল ব্যাংক আরবিআই করলো এবং অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের লাইসেন্স, মানে এটা গড়ে ওঠা, ব্যাংকিং সিস্টেম গড়ে ওঠার একটা পিরিয়ড। 65-এ হচ্ছে ইনোভেটিভ ব্যাংকিং, মানে ন্যাশনালাইজেশন হলো 69-এ, এর 65-র এই এর পরে 1969 সালে। ব্যাপারটা হচ্ছে গ্রামে গ্রামে কোনায় কোনায় ভারতবর্ষের যে ব্যাংকের ব্রাঞ্চ, শাখা প্রশাখা ছড়িয়ে দেওয়া এর উদ্দেশ্য। ঠিক আছে, এইবার এই যে মানে আমাদের মেজার, হ্যাঁ, এইটার ফলে ইনোভেটিভ ব্যাংকিং মানে একদম সাধারণ মানুষের কাছে, গরিব মানুষের কাছে, কৃষি ক্ষেত্রে, গ্রামীণ ক্ষেত্রে ব্যাংকের, হ্যাঁ, পৌঁছে যাওয়া, ব্যাংকিং ইয়েটা পরিষেবাটা পৌঁছে যাওয়ার জন্য আমাদের বেসরকারি ব্যাংকগুলোকে সরকার অধিগ্রহণ করে নিল। এবং কারণ না হলে কি বেসরকারি ব্যাংক কখনোই রিমোট এরিয়ায়, হ্যাঁ, আমার ইয়ে করবে, কি বলে, রিমোট এরিয়াতে ব্রাঞ্চ খুলবে না।
ঠিক আছে, মানে একদম যেখানে খুব লাভ না হবে তখন কিন্তু সেখানে কিন্তু বেসরকারি ব্যাংক কখনোই, হ্যাঁ, ব্রাঞ্চ খুলবে না। যার ফলে কিন্তু এই যে জন্য কি করা হলো যে বেসরকারি ব্যাংকগুলোকে ন্যাশনালাইজ করে, মানে গভর্নমেন্টের মালিকানাভুক্ত করে, হ্যাঁ, আমাদের ব্যাপারটা হচ্ছে যে আমরা এই গ্রামে গ্রামে ব্রাঞ্চ খুললাম বাণিজ্যিক ব্যাংকে, এবং প্রথমে 14টা 1969 সালে, তারপরে 6টা। 6টা মানে এই 6টা কিন্তু আমাদের চেনা ব্যাংক, ইউবিআই, ইউকো, যেটা আমাদের ইস্টার্ন রিজিয়নের, এই 80 সালে ইস্টার্ন রিজিয়নে, হ্যাঁ, তোমার 6টা ব্যাংকে, হ্যাঁ, তোমার ইয়ে করা হয়, কি বলে, ন্যাশনালাইজেশন করা হয়, ঠিক আছে। আচ্ছা, এই ক্রেডিট অথরাইজেশন স্কিমের ইয়েটা কি? The main other main objective of the scheme, acha, additional measure of credit regulation in context of bank policy of keeping inflation pressures under control. ঠিক আছে, other main objectives of the scheme are to enforce financial discipline, হ্যাঁ, আর্থিক নিয়মানুবর্তিতা on the larger borrowers, মানে বড় ঋণ গ্রহণকারীরা, and ensure that they did not preempt scarce bank resources, হ্যাঁ, আগে থেকে তারা যে এই যে ব্যাংক রিসোর্স, ব্যাংকের যে সম্পদ, সেগুলো তো প্রচুর নয়, অপ্রতুল, তাই সেইটাকে যাতে মিসইউজ না করে সেই জন্য। Under the scheme, Reserve Bank regulates not only the quantum but also terms on which credit flows to the different large borrowers, in order that credit is directed to genuine productive purposes, that is in accord with the needs of borrowers, যাতে উৎপাদনশীল কার্যে এবং বড়োয়ার ঋণ গ্রহণকারীর প্রয়োজনে লাগে, হ্যাঁ, সে ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রে এই যে there is no undue channeling of credit to any single borrower or group of borrowers, একটা গ্রুপ বা একটা নির্দিষ্ট বড়োয়ার ঋণ গ্রহণকারীর কাছে যাতে না চলে যায়, সেই জন্য রিজার্ভ ব্যাংকের হাতে কতটা ঋণ যাবে তার টার্মসটা ঠিক করা, এবং ব্যাপারটা হচ্ছে যে কতটা ঋণ যাবে অন কোয়ান্টাম বাট অলসো টার্মস অন হুইচ ক্রেডিট ফ্লোজ অর ডিফারেন্ট লার্জ বরোয়ার্স, হ্যাঁ, আর ঠিক জায়গায় ব্যবহৃত হচ্ছে কিনা সেটা দেখাটাও রিজার্ভ ব্যাংকের আওতার মধ্যে পড়ে এই ক্রেডিট অথরাইজেশন স্কিম, ঠিক আছে। তার মানে এই কমার্শিয়াল ব্যাংকের প্রায়র অথরাইজেশন মানে রিজার্ভ ব্যাংক আগে অথরিটি দেবে স্যাংশনিং এনি ফ্রেশ ওয়ার্কিং ক্যাপিটাল লিমিট, ঠিক আছে, ইনক্লুডিং কমার্শিয়াল ব্যাংক ডিসকাউন্টস অফ 1 crore। বাণিজ্যপত্র আছে, হ্যাঁ, বাণিজ্যপত্রে খুব সহজেই বিজনেসকে লোন দেওয়া যায়। কিরকম, একটা বিজনেস ধরো আর একটা বিজনেসের থেকে, মানে একটা কোম্পানি আর একটা কোম্পানির থেকে 2 লাখ টাকার মাল অর্ডার দিল, ঠিক আছে, এবার অর্ডার দিল মানে কি, যে অর্ডারটা নিল তাকে তো ওই মালটা তৈরি করতে হবে, তাহলে তার তো কিছু কাঁচামাল কিনতে হবে। এবার তারা কি করে, ওই ওই মানে এবার পেমেন্ট তো পুরো করে না, এইবার কি হলো, যে অর্ডার দিল সে বাণিজ্যপত্র, বড় কোম্পানি হলে বাণিজ্যপত্র বা কমার্শিয়াল বিল ইস্যু করবে, সেখানে লেখা থাকলো যে এত টাকার বাণিজ্যপত্র। এবার সেইটাকে আবার ডিসকাউন্ট করে, মানে ভাঙানোর জন্য আমরা বাণিজ্যিক ব্যাংকে গেল, যে বানাবে তাকে কাঁচামাল কিনতে হবে, তখন এই ডিসকাউন্টিং রেটটা মানে 20% না 10% না 30%, মানে তোমায় কত অংশ ওই টোটাল টাকা বাণিজ্যপত্রটা যত টাকা তার কত অংশ তোমায় দেবে সেইটা ঠিক করে হচ্ছে তোমার আরবিআই, ঠিক আছে। তাহলে এইবার এই হচ্ছে মোটামুটি আরবিআই এর কাজ। এবার কোনো প্রশ্ন থাকলে বলো।